শহরের ধুলাবালি যানজট আর ভাল লাগছিল না, তাই হুট করেই ফ্যামিলির সবাই প্ল্যান করলো যে ঈদের পর আমরা পুপিরা সবাই একসাথে গ্রামের বাড়িতে যাব। তারপর আর কি, যেই কথা সেই কাজ, এসে পড়লাম গ্রামের বাড়িতে। আসলে গ্রামের বাড়ির বারান্দার সামনে আসলেই মনটা একদম জুড়িয়ে যায়। চারিদিকে সবুজ গাছপালা, পাশে পুকুর, উঠানের মধ্যে বড় বড় কিছু রাজহাঁস, মুরগি, এমনকি গাছ ভর্তি দেখলাম কাঁঠাল হয়েছে। মানে প্রত্যেকটা গাছেই বেশ ভরপুর ফল ফলাদি। একটা পারফেক্ট গ্রামের বাড়ি বলতে যা বোঝায় তার কোনো কিছুরই কমতি নেই আল্লাহ রহমতে আমাদের এই দাদুর বাড়িতে। তারপর একটু পর একটু পুকুর পাড়ে গিয়ে দেখলাম মাছগুলো যেন আমাকে ডাকছে। আর তাদের এই ডাককে সাড়া দিতেই প্ল্যান করে ফেললাম যে পুকুরে জাল ফেলতে হবে। আর পরের দিন তাই ভোরে জাল ফেলে মাছ ধরার কার্যক্রম আমরা শুরু করে দিলাম। বেশ অনেক মাছই ধরা পড়েছে। এমন তাজা মাছ তো শহরে বলা যায় পাওয়াই যায় না, কারণ আমাদের পুকুরে মাছগুলাতে কিন্তু কোনো ফিড খাওয়ানো হয় নাই, আর্টিফিশিয়াল কোনো কিছুই খাওয়ানো হয় না, একদমই ন্যাচারালভাবে মাছগুলা বড় হয়েছে। বড় সাইজের 2টা কাতল মাছও জালে উঠেছে, আরও কতগুলো উঠছিল, ওগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার আসলে আবার ধরবো। তো অনেক মাছ যখন আমরা ধরে ফেললাম তখন একটা সময় পর প্ল্যান করছিল যে কিছু মাছ বাজারে বিক্রি করে দিব নাকি। পরে আমরা ভাবলাম না, যেহেতু শহরে আমরা টাটকা মাছ ওইভাবে পাই না, সবই থাকে ফার্মের, তো এই ক্ষেত্রে মাছ আর বিক্রি করার দরকার নেই, সব মাছ আমরাই খাবো যে যার মতো করে। তো এখন সব মাছ পরে বাড়ির সামনে উঠানে আনার পর তো এক হুলস্থুল অবস্থা। এখন এই মাছগুলোকে প্রসেস করা, রান্না করা। তো আমার ফুপিরা, বাড়ির আশেপাশে যত মানুষ আছে, আমার ভাইরা সবাই মিলে মাছ কুটাকুটির কাজ শুরু করে দিল। সকাল টাইমটা বলা যায় মাছ কাটাকাটিতেই চলে গিয়েছে। আমি তো আর মাছ কাটতে পারি না, আমি একটু ফটোশ্যুট করলাম। তারপর আমি চলে গেলাম বাজারের উদ্দেশ্যে একটা খাসি কিনতে। মেইনলি আমরা সবাই কিন্তু একসাথে এসেছি আমাদের নতুন দাদুর বাড়ির কাজ প্রায় শেষ, যদি আরও অনেক কাজ বাকি, সেটাকে উদ্বোধন করতে। আর নতুন বাড়ি মানেই নতুন স্মৃতি, আর এই কারণেই আমি একটা খাসি কেনার উদ্দেশ্যে বের হলাম, মেইনলি এই স্মৃতিটাকে আরও বেশি স্মরণীয় করে রাখার জন্য। তারপর খাসি কিনে আনার পর সবাই দেখলাম বেশ খুশি, সবাই বললো হ্যাঁ খাসিটা বেশ ভালো হয়েছে। খাসিটাও বেশ ছিল চঞ্চল, যা দিচ্ছিলাম তাই খাচ্ছিল, সবাই তাই খাওয়াচ্ছিল খাসিটাকে। আর পাশে দিয়ে দেখলাম বারবিকিউ রান্না হচ্ছে। এই সকালের মাছগুলোকে এখন বারবিকিউ করা হবে। আর এই রান্নার দায়িত্বে ছিল আমাদের গ্রামের ছোট ভাই মামুন, সে কিন্তু গ্রেট শেফ, সেই দায়িত্ব নিল। আমরা যতদিন থাকবো ততদিন রান্না সেই করবে। তারপর সারাদিন ভরপুর খাওয়া দাওয়ার পর রাত হয়ে গেল। বাচ্চা কাচ্চারা দেখলাম মোবাইলে রিলস দেখছে। তারপর এক ফাঁকে দিয়ে আমি আর আমার ওয়াইফ একটু ঘোরাঘুরি করলাম। আর রাতের বেলায় আমাদের দাদু বাড়ির লুকটা একদম খুব কালারফুল হয়ে যায়। রাতের টাইমটা উঠানে বসেই কাটাচ্ছিলাম, সামনে দক্ষিণা বাতাস, খুবই অ্যামেজিং লাগছিল। গ্রামের অনেকেই আসলো, আমরা এতদিন পর আসছি, কথাবার্তা বললো। কালকে আবার আমাদের একটা মিলাদের প্ল্যান রয়েছে, গ্রামের সবাই আসলে আমরা মিলাদের মাধ্যমে, যেহেতু দাদুবাড়ির কাজ যদিও অনেকখানি বাকি, তারপরে উদ্বোধন তো মোটামুটি হয়েই গেল, তাই গ্রামের সবাইকে আমরা দাওয়াত করেছি, সেই ব্যাপারেই আলোচনা করলাম। তারপর সকাল হতে হতেই মিলাদের জন্য প্রিপারেশন। আর আমরা যারা রান্নার কাজে যুক্ত নাই তারা ক্রিকেট খেললাম। অনেক দিন পর ব্যাট ধরার পরও পারফরমেন্স খারাপ ছিল না, ইচ্ছা মতো কতক্ষণ 4-6 মারলাম। যারা বলছিল 2 লিটার বাজিতে খেলতে, আলটিমেটলি তারাই অবশ্য আমাদের কাছে হারছে। যদিও বাজিতে খেলার ব্যাপারটা কিন্তু আমি মোটেও রেকমেন্ড করি না। খেলার ফাঁকে ফাঁকে রান্নার কাজের কী অবস্থা সেটা একটু দেখে যাচ্ছিলাম। প্রায় 400 জনের মতো রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ আশেপাশের গ্রাম থেকে অনেকে আসবে। আর রান্নার দায়িত্বে ছিল প্রতিবারের মতোই মামুন, সে মেইনলি আসলে মিয়ামির শেফ। ঈদের ছুটিতে গ্রামে আসার কারণে মেনলি আমরা তাকে পেয়ে যাই। আর সে বলা যায় রান্নার এক্সপার্ট, যত রকমের আইটেমই সে রান্না করেছে। খাবারের টেস্ট আমাদের এখনও জাস্ট মুখে লেগে আছে। আর খেলার ফাঁকে ফাঁকে এক একবার এক এক রকমের আইটেম আমাদের সামনে আনা হচ্ছিল। একবার খেলাম ডাব, এরপর খেলাম তরমুজ। কি যে রিফ্রেশিং লাগছিল, মানে একের পর এক, একটু খেলাধুলা, টায়ার্ডনেস, দেন এগেইন গুড ফুড। আবার দেখলাম নিচে একটা পাখির বাসা পড়ে আছে, না জানি কোন পাখির বাসা, কেউ হয়তো ফেলে দিয়েছে। যাই হোক, দুপুরের দিকে আমরা প্যাকেজিংয়ের কাজ শুরু করলাম। খুব তাড়াতাড়ি অনেক জনের প্যাকেজিংয়ের কাজ করা লাগছিল, সবাই বেশ তাড়াহুড়োর মধ্যে ছিল।
আমরা এই ফাঁকে চটপট অল্প করে দুপুরের খাবার খেয়ে ফেলেছিলাম। তো 4টার দিকে, 4টা সাড়ে 4টার দিকে আসর নামাজের পর গ্রামের সবাই আস্তে আস্তে আসা শুরু করলো এবং দোয়া এবং মিলাদ মাহফিলের কাজ আমরা তারপর শেষ করে ফেললাম। অনেক দিন ধরে দেখা হয় না, পরিচিত অপরিচিত অনেকেই এসেছিল। আমরা ঢাকা থেকে এসেছি এতদিন পর, সবাই বেশ খুশি হয়েছিল আমাদেরকে দেখে। পরের দিন সকাল সকাল আমি খাসিটাকে জবাই করে ফেললাম। তারপর আর কি কাটাকাটির কাজ শুরু। আজকে মিশন খাসি খাওয়া, খাসির ঝাল মাংস রান্না করা হবে। আর সেই ফাঁকে আমরা আজকে ফুটবল খেলেছি অনেকক্ষণ। মানে শরীরের মধ্যে যে একটা জং ধরে গিয়েছে সেটা আসলে ফুটবল না খেললে বুঝতাম না। অল্প কিছুক্ষণ খেলার পরই বেশ টায়ার্ড লাগছিল। কিন্তু গ্রামে যারা থাকে তারা সারাক্ষণ কিভাবে কন্টিনিউসলি এত এক্সাইটিং মুডে ফুটবল খেললো, আমি জাস্ট নিজের সাথে কম্পেয়ার করে একটু কষ্টই পেয়ে গিয়েছিলাম। ভাবছি রেগুলার এক্সারসাইজ এবং জিম টিমে যাওয়ার মাধ্যমে আসলে শরীরটাকে চাঙ্গা করা দরকার। এই ফিলটা আসলে আমার হতো না যদি কিনা আমি বাচ্চা পোলাবানদের সাথে ফুটবল খেলতে মাঠে না নামতাম। তারপর আর কি টায়ার্ডনেস দূর করার জন্য সবাই একসাথে নেমে গেলাম পুকুরে। কতক্ষণ ডুবাডুবি, ঝাপটাঝাপটি, মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য যে ছোট হয়ে গিয়েছি। আগে ছোটবেলায় যখন পাপার সাথে পুকুরে নামতাম তখন সাঁতার পারতাম না বলে পাপা কলা গাছ কেটে পুকুরে ফালাতো, আর ওটা দিয়ে আমরা সারা পুকুর ঘুরে বেড়াতাম। এবার যদিও কলা গাছ কাটা হয় নাই, কিন্তু তারপরেও সবার সাথে পুকুরে ঝাপটাঝাপটি, ডুবাডুবি, মানে অ্যামেজিং একটা ফিলিংস, যেটা আসলে কখনোই ঢাকা শহরে পাওয়া সম্ভব না। আপনার যত টাকাই থাকুক না কেন, যত কিছুই আপনি করেন না কেন, গ্রামের যে লাইফস্টাইল, গ্রামের যে এনভায়রনমেন্ট, সেটা জাস্ট অ্যামেজিং। সেটা কোনো কিছুর সাথে বা কোনো জায়গায় গিয়ে সেটা কম্পেয়ার করে আসলে এই ব্যাপারটা অ্যাচিভ করা সম্ভব না। কাজের ব্যস্ততার কারণে গ্রামে আসবো বলেও গ্রামের বাড়িতে আসা হয় না। বাট একবার যখন আসি, কিছুদিন থাকি, তখন আবার যেতে ইচ্ছা হয় না। আসলে জীবনের বাস্তবতা খুবই কঠিন। চাইলেই তো আর সব কিছু করা যাবে না, সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। আর তাই তো কয়েকদিন ছুটি কাটানোর পর আবার চলে যাচ্ছি ইটবালি শহরে।